আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে 10খানা জিকে নিয়ে আলোচনা করব। তো এই সিরিজটা আমি নতুন চালু করছি। প্রত্যেকটা ভিডিওতে 10খানা করে জিকে নিয়ে আলোচনা করব এবং তাদের যে জিকে যে এক্সপ্লেনেশন সেটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে। দেখো, এখানে বলেছে যে 26-এটা আমরা দেখি যে সবথেকে বেশি যে ধাতু মানবদেহে বর্তমান সেটি কোনটি। তো সেটি মনে রাখবে ক্যালসিয়াম হবে। এটা আমি একটু আগে দাগিয়ে ফেলেছিলাম, তো অসুবিধা নেই, আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিচ্ছি। মনে রাখবে ক্যালসিয়াম আমাদের দেহে সবথেকে বেশি পরিমাণে থাকে, মানে ধাতু হিসাবে। ক্যালসিয়ামের পর থাকে পটাশিয়াম, পটাশিয়ামের পর থাকে সোডিয়াম। লোহা কিন্তু কেউ করতে যাবে না, কারণ অনেকে এইটা ভাববে যে আমাদের হিমোগ্লোবিনে লোহা থাকে, তো দেহের একটা মেজর অংশ হচ্ছে রক্ত, তো সেইটা ভেবে অনেকে লোহা করে বসো। লোহা কিন্তু একদমই করবে না, ঠিক আছে। ক্যালসিয়াম হবে। তারপরে বলেছে যে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে ভ্রমণ করেন কে। তো প্রথম ভারতীয় হিসাবে মনে রাখবে 1984 সালে তৎকালীন ইউএসএসআর, ঠিক আছে, মানে সোভিয়েত ইউনিয়ন যেটা, সেখান থেকে আমাদের রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গমন করেন। এটা সালটা মনে রাখবে 1984 সালে। আর এখান থেকে এই রিলেটেড আরেকটা কোশ্চেন এখন খুব কারেন্ট অ্যাফেয়ার্সে আর কি দেওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে শুভ্রাংশ শুক্লাকে নিয়ে, যিনি অ্যাক্সিয়াম 4 মিশনে, ঠিক আছে, অ্যাক্সিয়াম 4 যেটা গেল গত বছরে, তো তাতে করে তার মধ্যে শুভ্রাংশু শুক্লা আমাদের ভারতীয় হিসাবে উনি মেন পাইলট ছিলেন, ঠিক আছে। তো উনি গত বছর 2025-এর সম্ভবত 25শে জুন গিয়েছিলেন, আর ওই জুলাইয়ের মিডিল নাগাদ উনি রিটার্ন করেছিলেন, ঠিক আছে। তো এই শুভ্রাংশু শুক্লার যে জিকেটা খুব ইম্পর্ট্যান্ট আছে কিন্তু এটা। আচ্ছা, তারপরে বলেছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত। মনে রাখবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এটা উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, ঠিক আছে। এটা 1932 সালে স্থাপন হয়। নিচের দেশগুলির মধ্যে কোনটির লিখিত সংবিধান নেই। এটা মনে রাখবে ইংল্যান্ড, ঠিক আছে। আমরা এটা মনে রাখবে আমাদের দেশের যে সংবিধানের, যে ভারতীয় সংবিধানের যে বেশিরভাগ অংশ, সেটা কিন্তু ইংল্যান্ড ও 1935 সালে ভারত শাসন আইন, এই দুটি উৎস থেকে সবথেকে বেশি নেওয়া হয়েছে, ঠিক আছে। রাশিয়া থেকেও নেওয়া হয়েছে, আমেরিকা থেকেও নেওয়া হয়েছে। তো রাশিয়া থেকে যেটা বেশি দেয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বা হচ্ছে মৌলিক কর্তব্য, এই দুটো রাশিয়ার সংবিধানের থেকে খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেয়। আর আমেরিকা থেকে যেমন দেয় হচ্ছে সুপ্রিম কোর্টের ধারণা, বা আমরা মৌলিক অধিকার যেটা আমরা বলি, ঠিক আছে। তো এই সোর্সগুলো একটু মাথায় রাখবে। তো এখানে যে উত্তরটা হবে ইংল্যান্ড। তারপর বলেছে যে ভারতের জাতীয় রং কোনটি। আচ্ছা, ভারতের জাতীয় রং মনে রাখবে এটা হচ্ছে আকাশী নীল, ঠিক আছে। এটা আকাশী নীল মনে রাখবে। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর এই অবধি গঙ্গা নদীর নাম কি। আচ্ছা, মনে রাখবে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর, অর্থাৎ নবদ্বীপ হয়ে তারপর আমাদের যে বর্ধমান বলো, ওই পারে বর্ধমান, এদিকে নদিয়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মানে এই টোটাল যে তীরবর্তী অঞ্চল থেকে যে নদীটা একদম ডায়মন্ড হারবার হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, সেই অবধি নাম হচ্ছে হুগলি, ঠিক আছে। এটা আমরা হুগলি নদী বলি। যেমন এখান থেকে একটা কোশ্চেন আসে যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত। তো মনে রাখবে কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। যদি অপশানে এখানে ধরো গঙ্গা, হুগলি, ভাগীরথী অপশান দিয়ে দেয়, তো অবশ্যই কিন্তু হুগলি নদীটা করবে। আমরা কিন্তু গঙ্গার যে এই যে ভাগীরথীর যে অংশটা, তার যে এই লাস্ট যে পোর্শনটা আমরা, মানে যা লাস্ট যে পার্টটা দেখি, এটার নাম কিন্তু হুগলি নদী, ঠিক আছে। আর এছাড়াও নদীর জায়গা থেকে তোমরা কিন্তু কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এখানে ভাগীরথী থেকে তোমাদের আমি একটা জিনিস বলে দিই। মনে রাখবে যে ভাগীরথী, এই যে ভাগীরথীটা কিন্তু ঠিক মুর্শিদাবাদের ধুলিয়ান যে জায়গাটা আছে, ওইখান থেকে গঙ্গার মেন যে ফ্লোটা, মানে মেন স্ট্রিম যেটা, সেইটা কিন্তু চলে গেছে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে। আর আরেকটা শাখা যেটা বেরিয়ে এসে ক্রমেই বিভিন্ন বাঁক সৃষ্টি করে আমাদের আস্তে আস্তে বঙ্গোপসাগর দিকে প্রবাহিত হয়েছে, তার নাম হচ্ছে হুগলি, সরি ওটা ভাগীরথী। আর নবদ্বীপের পর থেকে এটার নাম হয়েছে হুগলি নদী, ঠিক আছে। তারপরে বলেছে যে পশ্চিমবঙ্গ মানব প্রতিবেদন কবে প্রকাশিত হয়। আচ্ছা, এই জিকেটা এইটা আমি একটু আমার কনফিউশন আছে, তাও এটা আমার মনে হচ্ছে 2003 সাল হতে পারে, ঠিক আছে। 3 কিংবা 1 হতে পারে। এই জিকেটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে।
আমি এটাকে একটু মার্ক করে রাখলাম, এটাকে একটু আমাকে এটা দেখতে হবে, এটা 32 মার্ক করে রাখলাম। আচ্ছা, তারপর বলেছে যে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে, 4টে অপশান দিয়েছে। এই 4টে অপশানের মধ্যে মনে রাখবে যে বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে আনন্দমঠ থেকে। আসলে এখানে এই বন্দে মাতরম যে গানটার এর রচয়িতা জিজ্ঞাসা করে, মানে কে লিখেছে। তো মনে রাখবে বন্দে মাতরম গানটা লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। এটা 1875 সালে আনন্দমঠে এই গানটা প্রকাশিত হয়েছিল। আর এইটা নিয়ে একটা খুব কমন একটা কোশ্চেন আছে যে বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়। তো এটা মনে রাখবে 1896 সালে কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি প্রথম গান, এবং পরবর্তীকালে ভারতীয় সংবিধান এই গানটিকে ভারতের জাতীয় গান হিসাবে বেছে নেয়। এবং ভারতের জাতীয় সঙ্গীত যদি বলা হয় তো বলবে যে জনগণ মন অধিনায়ক জয় হে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ঠিক আছে। আর তাহলে এটা মনে রাখবে যে আনন্দমঠ থেকে নেওয়া যায়। অনেক সময় স্রষ্টা জিজ্ঞাসা করে, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা লিখে দেবে, যেটা আমি বললাম। আচ্ছা, এখানে এই অপশানগুলো একটু বলে দিই। গোড়াটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ঠিক আছে। গোড়া যে উপন্যাসটা এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পথের দাবি মনে রাখবে লিখেছিলেন, এখান থেকে কিন্তু এটা খুব কনফিউজিং প্রশ্ন আসে। পথের দাবি, পথের পাঁচালী, ঠিক আছে। পথের দাবি মনে রাখবে লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গোলায়। আর এই পথের পাঁচালী নিয়ে মনে রাখবে যে অপু নামক যে চরিত্রটা, এই পথের পাঁচালীর মধ্যে অপু, দুর্গা, তারপরে সর্বজয়া, এরম ক্যারেক্টার কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে যে পথের পাঁচালী যে এই ক্যারেক্টারগুলোর নাম, এদের মধ্যে কোনো একটা নাম দিয়ে বলবে যে কোথা থেকে কোন উপন্যাসে এটি আছে এই ক্যারেক্টারটি। আচ্ছা, দুর্গেশ নন্দিনী মনে রাখবে এটা একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটা একটা হিস্টোরিক্যাল ফিকশান, ঠিক আছে, ওই জাতীয় একটা উপন্যাস। আচ্ছা, তারপরে বলেছে যে টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন লেন্স থাকে। আচ্ছা, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে, এইটা দেখো অনেকে কিন্তু এইটা ভুল দিয়ে ফেলবে, এটা ভুল দিয়ে ফেলবে। যারা পড়বে তারা তো সঠিক দেবেই। তো এই জায়গাটা কী হয়ে যায় দেখো, অনেকে একটু উত্তর লেন্সের সাথে একটু গুলিয়ে ফেলে, এটা কিন্তু উত্তর লেন্স হবে না। এটা মনে রাখবে টেলিস্কোপের উভয় প্রান্তে সমতল লেন্স দেওয়া থাকে, ঠিক আছে, সমতল লেন্স, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। কী দেওয়া থাকে না, সমতল লেন্স। আচ্ছা, এখানে আমি একটু লেন্স নিয়ে একটু বলে রাখি। মনে রাখবে লেন্সের একটা একক দেয়, লেন্সের একটা পাওয়ার নির্ণয়ের একক দেয়, সেটা মনে রাখবে ডায়োপ্টার একক দিয়ে মাপা হয়। আর লেন্সের একটা ফর্মুলা আছে R=2F। মনে রাখবে R = হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর F হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে R অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যদি জিজ্ঞাসা করে, তাহলে সবসময় ফোকাসকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তাহলে R এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়াও এখানে এই উত্তল লেন্স, অবতল লেন্স, এদের যে ব্যবহার, কোথায় কোথায় ব্যবহৃত হয়, এগুলো একটু দেখে রাখবে। আর এখান থেকে যেমন হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, অ্যাস্টিগম্যাটিজম, তো এই সমস্ত রোগে কোন কোন লেন্স ব্যবহৃত হয় সেগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। তো এর আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো লেন্স নিয়ে, ওইটা একবার দেখে নিলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর এখানে একটা যেহেতু লেন্স নিয়ে আলোচনা করছি, আরেকটা জিনিস বলে দিই। মিরারের কিন্তু একটা কমন সূত্র তোমরা মনে রাখবে যে 1/v + 1/u = 1/f, ঠিক আছে। এই সূত্রটা তোমরা মনে রাখলে তাহলে মিরারের তোমাদের অধিকাংশ অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। তো আমি যখন করাবো এটা ডিটেলসে আমি বলে দেবো। তারপর বলেছে যে কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। মনে রাখবে সতীদাহ প্রথা 1829 সালে এটি রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং
এই সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ করেন। ঠিক আছে, তো এইটা সতীদাহ প্রথা কী কেন হয়েছে এর আমি আর ডিটেলসে গেলাম না, এগুলো তোমরা জানো। তো ইতিহাসেও আমি যখন ডিটেলসে ক্লাস শুরু করব কিছুদিন পরে এক এক করে, তো তোমরা তখন দেখতে পাবে। আচ্ছা, তারপর জিজ্ঞেস করেছে যে ওঙ্কার মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত। দেখো ওঙ্কার মন্দির, এই ওঙ্কার মন্দিরটা মনে রাখবে এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আরেকটা ওঙ্কার মন্দির তোমরা রিসেন্টলি কোনো একটা পরীক্ষায় দিয়েছিলাম, আমার মনে পড়ছে না। ওমকার এটা হয় পরীক্ষায় দেখেছিলাম বা অথবা কোনো আমি জিকে সেটাই দেখেছিলাম। এটা ব্যাঙ্গালোরও কিন্তু একটা ওমকার মন্দির আছে, এটা মনে রাখবে। তো এখানে যেহেতু মধ্যপ্রদেশ আছে, এর অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ব্যাপার, তো এটা মধ্যপ্রদেশটা নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো হেপাটাইটিস রোগের মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়। মনে রাখবে হেপাটাইটিস রোগ যেটা, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তোমরা এই রোগগুলোর নাম শুনেছো, এগুলো সব লিভার রিলেটেড। ঠিক আছে, লিভার। তো এক্ষেত্রে মনে রাখবে যকৃৎটা খুব ক্ষতিগ্রস্ত হয়। এই রোগগুলোতে মনে রাখবে আমাদের যকৃৎটা ক্ষতিগ্রস্ত হয় এবং খুব ভয়ঙ্কর আকারের জন্ডিস হয়। তো এই হেপাটাইটিস রোগে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি যদি খুব ভালো করে ট্রিটমেন্ট না হয়। আর এখানে আমি আর যে অপশানগুলো নিয়ে বলে দিচ্ছি, বৃক্ষ থেকে যে কোশ্চেনটা দেয়, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি। তো বৃক্কের মনে রাখবে গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন। ঠিক আছে, মানবদের প্রত্যেকটি বৃক্কে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর এই বৃক্কীয় নালিকার পুনঃশোষণ মনে রাখবে, যে বায়োমানের ক্যাপসুলটা যে বৃক্কের মধ্যে, সেখানে কিন্তু দেবে একটা ধমনী পেঁচিয়ে থাকে। তো সেই ধমনীর দ্বারা আমাদের যে রক্তটা কিন্তু পরিশ্রুত হয়। এই রক্তের পরিশ্রুতকরণের মাধ্যমেই যে জলটা বেরোয়, সেই জলটাই কিন্তু মূত্র হিসাবে আমাদের দেহ থেকে নির্গত হয়ে যায়। এই পুনঃশোষণের মাত্রা মনে রাখবে, এটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যার নাম হচ্ছে ADH, অ্যান্টি ডিউরেটিক হরমোন। ঠিক আছে, উচ্চারণ একটু এদিক ওদিক হতে পারে। তো অ্যান্টি ডিউরেটিক হরমোন মনে রাখবে, যেটাকে ব্রেন হরমোন বলা হয়, যার কম ক্ষরণে আমাদের শরীরে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। যে ডায়াবেটিসটা আমাদের মেলিটাস নয়, অর্থাৎ যেটা সুগার হলে যে সমস্যাটা হয়, ন্যাচারালি আমরা সুগার বলতে যেটা বুঝি যে অগ্নাশয়ের যে বিটা সেল থেকে যে ইনসুলিনটা সেক্রেশন হয়, সো সেই এখানে কিন্তু সেই মেলিটাসটা হয় না, এক্ষেত্রে ইনসিপিডাসটা হয়। আচ্ছা, মস্তিষ্কের মনে রাখবে আমাদের এর একক হচ্ছে নিউরন। কেমন? আর চক্ষু থেকে বিভিন্ন প্রশ্ন হয়, তো আমি যখন এইগুলো লাইফ সায়েন্সে করাবো আমি এক এক করে বলে দেবো। ঠিক আছে, তো চক্ষু রিলেটেড কিছু রোগগুলোর নাম একটু ভালো করে দেখে রাখবে, ব্যাস এগুলো জানলেই হবে। আর সেই রোগের যে কীভাবে হয় সেগুলো জেনে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এই 37 অবধি আপাতত দিয়ে রাখলাম। ভিডিওটা যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি তারপরে এক এক করে ডিটেলসে দিতে থাকছি।